তেজ দেখাস? তামিম সরকারকে তেজ দেখাস? অনেক সহ্য করেছি তোকে। বের হ আমার চোখের সামনে থেকে। গালে হাত দিয়ে চুপচাপ উঠে দাঁড়ায় শুভা। কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই। তামিমের দিকে একবার ফিরেও তাকায় না। মাথা নিচু করে দরজার সামনে আসতে থাকে। তামিমও দাঁড়িয়ে থাকে ঠিক সেভাবেই। কোনো প্রকারের কোনো অভিযোগ ছাড়াই বাড়ির বাইরে চলে আসে শুভা। শুভা ভেবেছিল হয়তো তামিম তাকে আটকাবে, কিন্তু না, তামিম তাকে আটকায়নি। রাত তখন 1টার কাছাকাছি। চুপচাপ জনশূন্য রাস্তায় হাঁটতে থাকে শুভা। হাতে কোনো টাকা নেই, যাওয়ার জায়গা নেই, আপন বলতে কেউ নেই। কোথায় যাবে সে? তার দৃষ্টি সামনের দিকে রেখে হাঁটতে থাকে। আল্লাহর দুনিয়া বিশাল বড়, হয়তো তার জন্য কোথাও না কোথাও একটু আশ্রয় রাখা আছে। পেটে ক্ষুধা, গলা শুকিয়ে কাঠ। এভাবে প্রায় ঘন্টার পর ঘন্টা হেঁটেই চলেছে সে। চারপাশে শুধু জোরে বাতাসের প্রতিধ্বনি ভেসে আসছে। কোনো মানুষের নিঃশ্বাসের আওয়াজ অবধি পাওয়া যাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর শুভা লক্ষ্য করে বাতাসের ধ্বনি ভেদ করে প্রায় 5-6টা গাড়ি এসে তার চারপাশে গোল হয়ে দাঁড়ায়। একসাথে এতগুলো কাস্টমাইজ করা ব্ল্যাক কার দেখে শুভা বুঝে যায় এগুলো কার গাড়ি। সরকারের ছেলের বডিগার্ডদের গাড়ি এগুলো। সেটা শুভা দেখেই বুঝতে পেরেছে। মাঝের একটা গাড়ি থেকে তামিম তাড়াতাড়ি করে নেমে আসতে থাকে। হাতে তার গোল্ডেন চাপাতি। এতদিন পর কি নিজের বউকে খুন করার জন্য তামিম সরকার তার গোল্ডেন চাপাতি হাতে নিয়েছে? শুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর তামিম তার সামনে এসে দাঁড়ায়। চল, বাড়ি চল। তামিমের কোনো কথার উত্তর দেয় না শুভা। একটু আগে সে নিজের মুখে বের হতে বলেছে। এখন কেন শুভা যাবে তার সাথে? কি হলো? কথা কানে যায় না? গাড়িতে ওঠ। শুভা তামিমের পাশ কাটিয়ে সামনের দিকে হেঁটে যেতে থাকে। তামিম শুভার ঘাড় চেপে ধরে তার গোল্ডেন চাপাতিটা শুভার গলায় ধরে। তেজ দেখাস? আমাকে তেজ দেখাস? তোর বয়সের থেকে আমার খুনের সংখ্যা বেশি, আর তুই 2 দিনের সেমরি আমাকে তেজ দেখাস? মেরে লাশ গায়েব করে ফেলব। তামিমের চোখের চাহনি বলে দিচ্ছে সে কতটা রেগে আছে আজ শুভার উপর। শুভাও তামিমের মতোই তেড়ামি করে রইল। কোনো কথার উত্তর দেয় না তার। কী রে, কথা বল। কথায় আছে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। শুভার বেলাও ঠিক তেমনটাই হলো। তামিমের কথায় সে এতটাই আঘাত পেয়েছে যে মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আর অন্যদিকে তামিমের রাগের পারদ ফেটে পড়তে থাকে। তামিম শুভার বাহু ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে গাড়ির কাছে। শুভা নিজের হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। তামিম রীতিমতো তাকে টেনেই গাড়িতে তোলে। নিজের কোলে শক্ত করে ধরে রাখে তাকে। শুভা কয়েকবার ওঠার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু পারে না। এক পর্যায়ে চুপচাপ বসে থাকে তামিমের কোলে। গাড়ি চলতে থাকে আপন গতিতে। তামিম শুভা কারো মুখে কোনো কথা নেই। বেশ অনেকটা সময় লাগে সরকার বাড়িতে পৌঁছাতে। তামিম শুভাকে ছোট বেবিদের মতো ক্যারি করে সরকার বাড়ির ভেতরে আসতে থাকে। শুভাও চুপচাপ থাকে। তামিম শুভাকে নিয়ে সোজা তাদের রুমে চলে যায়। দরজা লক করে শুভাকে খাটে বসায়। তামিমও তার পাশে এসে বসে। শুভার দৃষ্টি তখনও নিচে। আমি কিন্তু রাগ কন্ট্রোল করার লোক না সকাল। শুভা উঠে দাঁড়ায় আর তামিমের দিকে তাকায়। চোখ বেয়ে অজস্র অশ্রু বয়ে চলেছে তার। বাড়ি থেকে চলে যেতে বলেছেন, গিয়েছিলাম। আবার কেন আনলেন? অপমান করার জন্য? এখনও মন ভরেনি অপমান করে? এরপর কি পায়ে পড়লে খুশি হবেন আপনি? তামিম উঠে শুভার মুখ বরাবর দাঁড়ায় আর খুব জোরে শুভার গাল বরাবর আবারও চড় বসিয়ে দেয়। ফ্লোরে ছিটকে পড়ে শুভা। প্রচণ্ড রাগে ফুলতে থাকে সে। গালে হাত দিয়েই তামিমের দিকে তাকায়। আপনি ভালোবাসার যোগ্য না তামিম সরকার। থাকবো না আমি আপনার সাথে, তালাক দেব আপনাকে। পুরো কথাটি শেষ করার আগেই ফুলদানি নিয়ে ড্রেসিং টেবিলে ছুঁড়ে মারে তামিম।
প্রচণ্ড রাগে হাঁপাতে থাকে সে। এই জন্মে তুই তালাক পাবি না। কথাটি বলেই রুম থেকে হনহনিয়ে বেরিয়ে পড়ে তামিম, আর অপরদিকে কান্নায় ভেঙে পড়ে শুভা। হাঁটু মুড়ি দিয়ে কাঁদতে থাকে সে। একসময় মাথায় কারো হাত অনুভব করায় উপরে তাকায় শুভা। মা! আয়শা সরকারকে জড়িয়ে ধরে শুভা। আয়শা সরকারও শুভার মাথায় হাত বুলাতে থাকে। আমার ছেলেটা ভালোবাসার কাঙাল রে মা, এমন ছিল না ও। পরিস্থিতি আমরা ওকে এমন করে তুলেছি। না হলে গিটারের জায়গায় হাতে অস্ত্র কেন তুলে নেবে? আয়শা সরকারের কথায় শুভা তার দিকে তাকিয়ে থাকে। গিটারের জায়গায় অস্ত্র, কোনো কিছুই মাথায় ঢোকে না তার। আয়শা সরকার উঠে দাঁড়ায় আর শুভার দিকে তাকিয়ে বলতে শুরু করেন, আজ থেকে 11 বছর আগের কথা, 26শে জানুয়ারি 2014 সাল। তামিমের আব্বা নির্বাচনে দাঁড়ায়। সরকার ভাই থেকে যখন সে একজন ঠান্ডা প্রকৃতির মানুষ হয়ে যায়, তখন আমার জন্যই সে নির্বাচনে দাঁড়ায়। সরকার ভাই নির্বাচনে দাঁড়িয়েছে আর জয়ী হবে না, এটা তো দুঃস্বপ্ন। হলো তাই। সংসদে 350টি আসনের মধ্যে একতাই বল বিপুল হারে ভোট পায়, আর প্রধানমন্ত্রী নির্বাচন করা হয় তানভীর সরকারকে। সেদিন আমরা সবাই খুব খুশি ছিলাম। তামিমের আব্বা প্রধানমন্ত্রী হয়েছে, দেশ চালাবে। আমার ছেলে তামিম তাসকিনও খুব খুশি হয়। তামিম ছিল একদম ঠান্ডা প্রকৃতির ছেলে। 17 বছর বয়সী, অনেক বুদ্ধিমান ছিল তামিম। সারাক্ষণ গিটার নিয়ে থাকত। ইচ্ছে ছিল বড় মিউজিশিয়ান হবে। তার গানের গলাও ছিল মারাত্মক সুন্দর। আর আমার ছোট ছেলে তাসকিন, সে ছিল ভাই ভক্ত। বড় ভাইয়ার আচার আচরণ সব অনুকরণ করত। সে সব সময় চাইতো তামিমের মতো হবে। তামিম সারাক্ষণ তার ভাইকে সাথে নিয়ে থাকত। জানো, নির্বাচনের পর 27শে জানুয়ারি ছিল তামিমের আব্বার শপথ গ্রহণের সময়। সকাল 11টায় তার শপথ গ্রহণের সময় ধার্য করা হয়। তামিম, আমি আর তাসকিন ঠিক করি সেদিন আমরা এতিমখানাতে খাওয়াবো। তামিমের আব্বা শপথ নিয়ে বাড়ি ফেরার পথে এতিমখানাতে আসবে বাচ্চাদের থেকে দোয়া নিতে। তামিমের আব্বা বের হয় শপথ গ্রহণের উদ্দেশ্যে, আর আমরা 3 জন এতিমখানার উদ্দেশ্যে। সব কিছুই ঠিকঠাক চলছিল। বাচ্চাদের খাওয়ার সব কিছু আমি নিজে দেখতে লাগলাম। কোপা শামসুর বাবা ছিল তখন এতিমখানার দায়িত্বে। গরু থেকে শুরু করে সব কিছু সেই কাটত। তামিম তাসকিন চলে যায় সোজা সেখানে, গরু কাটা দেখবে বলে। আমিও তাদের বাধা দিই না। বাচ্চাদের সাথে থাকলে তাদেরও মন মানসিকতার পরিবর্তন হবে। আমিও চলে যাই তাদের সাথে। যখন চাপাতি দিয়ে মাংস কাটা হচ্ছিল, তখন বিকট আওয়াজ আসে বাইরে থেকে। 2-3 জন বাইরে চলে যায় কি হয়েছে দেখার জন্য। কিন্তু অনেকক্ষণ যাওয়ার পরও আর কেউ আসে না। শামসুর বাবাও চলে যায়, তারপর সেও আসে না। আমি, তামিম, তাসকিন কিছুক্ষণ অপেক্ষা করে যখনই বাইরে যেতে চাই, তখনই দেখি 12-13 জন হেঁটে আমাদের সামনে আসছে। তারা এসেই আমাকে সালাম জানায়। আমিও উত্তর দিই। তখন বুঝতে পারিনি আসলে কি হতে যাচ্ছিল আমাদের সাথে। তারপর আমাদের কিছু লোক ভেতরে আসে। তারা আসতেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে বহিরাগত লোকেরা। প্রচণ্ড মারামারি হতে থাকে। আমি তামিম আর তাসকিনকে নিয়ে যাওয়ার জন্য পথ খুঁজছিলাম, কিন্তু চারপাশে এত লোক ভরে গিয়েছিল, কোন দিক দিয়ে বের হব বুঝতেই পারিনি। এক এক করে যখন আমাদের সমস্ত লোকগুলোকে মেরে ফেলা হয়, তখন বাকি ছিলাম শুধু আমরা। লোকগুলো এক এক করে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে, আর আমার ভয় বাড়তে থাকে। তামিম তাসকিনকে কিভাবে বাঁচাবো? তারা আমাদের ঘিরে ফেলার পর দেখি পেছন থেকে আরও 7 জন আসছে। বিরোধী দলের নেতা, তার কয়েকজন লোক, থানার ওসি। তাদের দেখা মাত্রই বুঝে যাই আজকে আর শেষ রক্ষা হবে না আমাদের। আমি তাদের হাতে পায়ে ধরে প্রচণ্ড মিনতি করতে থাকি, আমাকে মেরে ফেললেও আমার ছেলে দুটোকে যেন ছেড়ে দেয়। কিন্তু না, তারা সেটা করেনি।
আমার ছেলেদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তারপর আমার শাড়ি টান দিয়ে খুলে ফেলা হয়। বাকি কথাটুকু শেষ করার মতো আর সাহস পায় না আয়শা সরকার। নিজের মুখে নিজের অসম্মানের কথা কিভাবে স্বীকার করবে সে? সুভারও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আমার আয়শা ঠিক ততটাই পবিত্র যতটা পবিত্র একজন নবজাতক শিশু হয়। তানভীর সরকারের কথা কানে ভেসে আসতেই দরজার দিকে তাকায় সুভা এবং আয়শা সরকার। তানভীর সরকার এসে আয়শা সরকারের চোখের পানি মুছে দেয়। তারপর তাকে বিছানায় বসায়। গ্লাস ভর্তি পানি নিয়ে নিজের হাতে তাকে খাওয়ায়। তারপরও আয়শা সরকারের কান্না থামে না। পুরনো ঘা আজকে আবারও সজাগ হলো তার। আমার আয়শার শাড়ি খুলে ফেলেছিল জানোয়ারগুলো, তাকে অসম্মান করার লক্ষ্যে। কিন্তু ছেলে হয়ে মায়ের অসম্মান কিভাবে দেখবে সন্তানরা? সেই মাংস কাটার জায়গা থেকে একটা চাপাতি তুলে নেয় তামিম, যেটা তার গোল্ডেন চাপাতি এখন। সেই চাপাতি দিয়ে এক এক করে সকলকে মারতে থাকে তামিম। কিন্তু তামিম ছিল একা, আর ওরা অনেকজন। আমার ছেলের পক্ষে সম্ভব হয়নি লড়াই করা। তাসকিন প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকে। আলাউদ্দিন শেখ একটা বড় ছুরি নেয় তামিমকে মারার জন্য। কিন্তু তামিমের পিঠে ঢুকিয়ে দেওয়ার আগেই আমার তাসকিন এসে দাঁড়ায়, ভাইকে বাঁচানোর জন্য। পুরো ছুরিটা আমার তাসকিনের পেটে ঢুকে যায়। তামিম নিজের হাতের চাপাতি ফেলে দেয়, ভাইকে ধরে ফেলে। তাকে কোলে তুলে নেয়, যদি ডাক্তারের কাছে নিতে পারে বেঁচে যেত ছেলেটা। কিন্তু জানোয়ারগুলো আমার ছেলেকে বাঁচতে দেয়নি। ধাক্কা দিয়ে ফেলে দেয় তামিমকে। ছিটকে পড়ে তাসকিন মাটিতে। তামিম তাদের হাতে পায়ে ধরে, কিন্তু কোনো লাভ হয় না। কয়েকজন তামিমকে ধরে রাখে আর কয়েকজন আয়শাকে। তানভীর সরকার নিজের পুরো কথাটি শেষ করতে পারে না। মোচড় দিয়ে ওঠে তার বুক। আয়শা সরকার সুভার দিকে তাকায়। আমাকে আর তামিমকে ধরে রাখা হয়, আর আমাদের চোখের সামনে আমার ছেলেটাকে দুই টুকরো করা হয়। কত ছটফট করলো ছেলেটা। আমি আর তামিম কত চেঁচালাম, কেউ আসলো না। আমার ছেলেটা কত কষ্ট পেয়ে মরল। তারপর তাদের টার্গেট হই আমি। জানোয়ারগুলো আসতে থাকে আমার দিকে। দুজন হাত ধরে রেখেছিল, কিছুই করতে পারছিলাম না। তামিম বারবার বলছিল আমার আম্মাকে ধরবেন না, আমাকে মারো দরকার হলে। কিন্তু তাদের পাষণ্ড হাসি বলে দিচ্ছিল ছেলের সামনে মায়ের ইজ্জত যাওয়ার কথা। আমার খুব কাছে আসতেই একটা ইট আলাউদ্দিন শেখের চোখ বরাবর লাগে। চোখ ধরে বসে পড়ে সে। দূর থেকে সাকিব তার চোখেরই অবস্থা করে। ছোটবেলা থেকেই সাকিবের হাতের নিশানা একদম পাকা। তারপর তার পিছু পিছু মাহির, রফিক, মানিক, মফিজ বের হয়ে আসে। মাহির ইশারা করতেই দুজন চাপাতি নিয়ে আমার কাছে আসে আর তিনজন তামিমকে বাঁচাতে যায়। কিন্তু বড় বড় লোকেদের সাথে তারা পাঁচজন ঠিকভাবে পেরে উঠছিল না। ঠিক তখনই শামসু আসে। তার বাবার সাথে থেকে থেকে কাটাকাটিতে দক্ষ হয়ে যায়। তার দক্ষ হাতেই কয়েকজনকে কোপ মারে, তারপর বাকি বাচ্চারাও চলে আসে। সেই যাত্রায় আমি বেঁচে গেলেও তামিম বাঁচতে পারিনি। তাকে ধরে নিয়ে যায় ওসি, আর আমি আমার তাসকিনের কাটা লাশ নিয়ে হসপিটালে যাই, যাতে কোনো জাদু হয়। কিন্তু ছেলেটা তো সেখানেই মারা যায়। এত কিছুর পর আমি খোঁজ করতে থাকি তামিমের বাপের। এত কিছু হয়ে গেল অথচ সে জানলও না। খোঁজ নিয়ে জানতে পারি তামিমের বাপ হসপিটালে। বোম ব্লাস্ট হয় তার গাড়িতে। ভাগ্য ভালো থাকায় সে বেঁচে যায়, কিন্তু অবস্থা করুণ। একদিকে স্বামী মৃত্যুর সাথে লড়াই করছে, আরেকদিকে ছোট ছেলে মৃত। বড় ছেলের কোনো খোঁজ নেই। আমি পাগল হয়ে গিয়েছিলাম। সব থেকে খারাপ ভাগ্য ছিল। আব্বার বাড়িতে চলে যাই আমি। সেটাই ছিল আমার শেষ আশ্রয়। আব্বার চাচারা মিলে আমার তাসকিনকে মাটি দেওয়ার ব্যবস্থা করে। পোড়াবাড়ির ভেতরে আমার তাসকিনকে মাটি দেওয়া হয়। কোনো কবরস্থানে জায়গা পায়নি ছেলেটা। অর্ধেক লাশ ছিল তাই। তাসকিনের মাথা খুঁজে পাইনি। হসপিটাল থেকে সরানো হয়। কিন্তু আমার আব্বার দাপটে অর্ধেক লাশ নিয়ে এসে মাটি দেয়।
তখনও জানতাম না আমার তামিম কোথায়। খুঁজতে বের হলাম, কিন্তু যখন জানলাম আমার শেষ আশ্রয় আমার আব্বাকেও মেরে ফেলা হয়, আকাশ ভেঙে পড়ে আমার মাথায়। যাওয়ার সব রাস্তার শেষ হয় আমার। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু অবাক করার বিষয় ছিল কোনো মিডিয়া এটা কাভার করে নাই। তখন বুঝলাম কত বড় হাত এটার পেছনে। জোর যার মুল্লুক তার, সবই পাওয়ারের খেলা। আমি পাগলের মতো তামিমের সন্ধান করতে থাকি। তারপর 2 দিন পর খবর আসে তাকে আরশিনগরের থানাতে নেওয়া হয়েছে। আমি সেখানে ছুটে যাই। থানায় যাওয়ার পর তারা তামিমের সাথে আমাকে দেখা করতে দেয়নি। আমার ছেলে কী অবস্থায় আছে জানতাম না। 18 বছরের নিচে হলে তো কিশোর উন্নয়নে দেওয়া হয়, কিন্তু আমার ছেলে ছিল জেল হাজতে। আমাকে বলা হয় যদি ছেলেকে চাই তাহলে যেন প্রেস ব্রিফিং করে বলে দেই তানভীর সরকার পদত্যাগ করেছে। আমি জেদ ধরি আমার ছেলেকে দেখতে দিলে আমি সব শর্ত মানব। তারা আমার জেদের কাছে হার মানে। তামিমকে 2 জন কনস্টেবল ধরে বাইরে নিয়ে আসে। আমার ছেলেটা হাঁটতে পারছিল না, দাগে ভর্তি ছিল চোখ মুখ। আমি ছেলের কাছে গেলাম, সে শুধু বলল, আম্মা, ওরা আমাকে পানি খাইতে দেয় নাই। বুকটা ফেটে যাচ্ছিল আমার। আমার ছেলেটাকে কত অত্যাচার করা হয়েছে। পানিও খেতে দেয় নাই। ওসিকে বললাম তাকে পানি দিতে, দিল না। 1 ফোঁটা পানিও দিল না আমার ছেলেকে। আমি বের হয়ে সোজা হসপিটালে আসি। তানভীর তখন সবেমাত্র চোখ খুলেছে। 2 দিন পর চোখ খুললেও সে হাঁটার মতো শক্তি পায়নি। আমি সোজা তানভীরের কেবিনে চলে যাই। তাকে বলি যদি ব্যাটার মতো ব্যাটা হও উঠে দাঁড়াও আমার সাথে, আমার ছেলেকে ছাড়াবে আর শপথও গ্রহণ করবে। তানভীর আমার কাঁধ ধরে উঠে দাঁড়ায়। খোঁড়াতে খোঁড়াতে থানায় যায়। তানভীরকে দেখা মাত্রই তারা আমার ছেলেকে নিয়ে আসে। তামিমের মুখ কত শুকনো ছিল। এত দাগ, এত মার মেরেছিল আমার ছেলেটাকে। আমি পানি খাওয়াই ছেলেকে, তারপর সাথে নিয়ে আসতে চাই, কিন্তু তামিম বাধা দেয়। আরও 5 জন আছে তার সাথে, তাদেরকেও বের করতে বলে। তামিমের সাথে তাদেরকেও বের করা হয়। তারপর আমরা সোজা সংসদে চলে যাই। তানভীর শপথ গ্রহণ করে প্রধানমন্ত্রী হয় সে। কিন্তু তারপর থেকে শুরু হয় তামিমের ধ্বংসের খেলা। সেদিন সে 13 জনকে পরপারে পাঠায়, যেটা দুর্ঘটনা বলে জানানো হয়। আয়শা সরকার জোরে নিঃশ্বাস ফেলে। সুভা চুপচাপ আয়শা সরকারের দিকে তাকিয়ে থাকে। ছোটবেলায় শুনেছিল তানভীর সরকার প্রধানমন্ত্রী হওয়ার পর 13 জন নেতার লাশ পাওয়া যায়। এটাও শুনেছিল তামিম সরকারই ছিল এটার পেছনে। কিন্তু সাক্ষী প্রমাণ না থাকায় কেস বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়। রাতারাতি মিডিয়াও সব খবর নষ্ট করে ফেলে। আমি এমনই এক হতভাগ্য পিতা যে নিজের সন্তানকে মাটি দিতে পারিনি, যার জন্য বড় ছেলেও সন্ত্রাসী হয়ে যায়। মানুষের বাবারা তাদের ছেলেদের সফলতা হিসেব করে রাখে, আর আমি হিসাব করি আমার ছেলে আজকে কয়টা খুন করেছে, তারপর সেগুলো ধামাচাপা দিই। সুভার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আজকে সে এমন কিছু জানল যেটা অনেক আগেই তার জানা দরকার ছিল। আসলে তামিম সরকাররা কখনো নিজ থেকে খারাপ হয় না। তাদের এই সমাজ, এই সিস্টেম ক্ষমতায় থাকা জানোয়ারগুলো খারাপ বানায়। তামিমও তো আর 5টা ছেলের মতো হতে পারত, কিন্তু না, সে হলো খুনি। তারপর থেকে তামিম সরকার হয়ে যায় 8 থেকে 80 সকলের ভয়ের কারণ। বাবার সাথে ছায়ার মতো থাকে সে। আমার পোলা বহু বছর আমার কোলে মাথা রাখে নাই, কারণ মাথা রাখলেই তার তাসকিনের কথা মনে পড়ত। 2 ভাই একসাথে কোলে মাথা দিয়ে টিভি দেখত। কিন্তু আজকে আরেকজন নাই। তামিম সব সময় পোড়াবাড়িতে কেন থাকে জানো? তার ভাইকে পাহারা দিতে। যেন তার মনে না হয় সে একা, আর সেখানেই রঙ্গমঞ্চখানা তৈরি করে। ভাইয়ের খুনিদের এক এক করে সেভাবেই মারে, যেভাবে তাসকিনকে মারা হয়েছিল।
তামিম রঙ্গমঞ্চখানা গোল্ডেন চাপাতি পোড়াবাড়ি 2014 সালের 27শে জানুয়ারি। এক এক করে পুরো ইতিহাস সুভার চোখে ভেসে ওঠে। একটা কষ্ট পেয়ে তামিম সরকার আজকে ভয়ঙ্কর এমপি তামিম সরকারে পরিণত হয়েছে। তামিম সরকাররা নিজ থেকে খারাপ হয় না, এই সমাজ তাদের খারাপ করে তোলে।